মানব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সঠিক দিশা অনুষ্ঠান। আর সঠিক দিশা অনুষ্ঠান মানেই আচার্য শ্রী দুলাল, যিনি অত্যন্ত সুন্দরভাবে বিচক্ষণতার সাথে জন্মছক বিচার করেন এবং তার সেই প্রেডিকশন এবং তার সাথে রেমেডি কিন্তু কথা বলে। ইতিমধ্যে প্রচুর মানুষ আপনারা পৌঁছে গিয়েছেন চেম্বারগুলোতে, সেটা হতেই পারে দমদম চেম্বার, হতেই পারে মেচেদা বা বর্ধমান অথবা ব্যারাকপুর, যে কোনো চেম্বারে যখনই আপনারা পৌঁছচ্ছেন সেখানে কিন্তু আপনারা ভালো থাকার জন্যই পৌঁছচ্ছেন, কারণ জীবনে প্রচুর সমস্যা। তো একটা বছর শেষ আমরা করেই ফেললাম প্রায়। তো সেক্ষেত্রে নতুন বছরে অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু স্বপ্ন রয়েছে, সবটাই ঠিক, কিন্তু আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু সবার আগে দেখতে হবে। এবং রেমেডি, যে রেমেডি নিয়ে আমরা আচ্ছার কথা বলি, এমনও অনেক সময় আমরা শুনতে পাই যে অনেক টাকার রেমেডি খরচা করেও আমরা সেই রেজাল্টটা পাই না। আবার কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় খুব অল্প টাকার রেমেডি নিয়েও দুর্দান্ত সেই রেজাল্ট। তাহলে তফাৎটা কেন হচ্ছে? বেশি টাকা দিয়ে রেমেডি যখন করছি তার রেজাল্ট পাচ্ছি না, কম টাকায় যখন রেমেডি হচ্ছে তখন কেন তার রেজাল্ট পাচ্ছি? এই যে তফাৎগুলো হচ্ছে আমরা প্রায়শই এগুলো শুনে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই যে রেমেডি কখনো কাজ করছে, কখনো একদম মুখ থুবড়ে পড়ছে, এবং তখনই আমরা ভাবছি যে তাহলে কি অ্যাস্ট্রোলজার ঠিক নয়, জ্যোতিষ সাবজেক্টটা ভুলটা কোথায় রয়েছে জানবো। কারণ 2025-এর শেষে এসে এটা আমাদের এবার জানার দরকার রয়েছে বারে বারে, যাতে ভালো থাকতে গেলে রেমেডি কতটা কার্যকরী সেটা যদি জেনে নিতে পারি তাহলে দেখবেন ভালো থাকতেই পারবেন। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন আপনারা, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একদম যে কথাটা তুমি বললে যে ভালো থাকতেই হবে, দেখো ভালো থাকার কিন্তু একটা হাতিয়ার হচ্ছে যে সমস্যা থেকে বেরোনো এবং তার জন্য রেমেডি। একদম রেমেডির পার্টের উপরই কিন্তু পুরো টোটাল ব্যাপারটা। যেমন জ্যোতিষ সাবজেক্টে প্রেডিকশনটার উপর একটা ধারাবাহিকতা থাকে, প্রেডিকশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু রেমেডির পার্টটাকে আমরা বলি ভালো। সত্যি কথা বলতে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যিনি সমস্যার মধ্যে নেই। একদমই তাই, প্রত্যেকটা মানুষ একদম কোনো কোনো সমস্যার মধ্যে থাকবেনই। হ্যাঁ, সমস্যার মধ্যে নেই কারা? যারা এক কথা যদি বলি ভ্যাগাব্যান্ড, এক কথা যদি বলি ম্যাড মানুষ, পাগল মানুষ, তাদের হয়তো সমস্যা নেই। ঠিক। হ্যাঁ, আরেক শ্রেণীর মানুষ আছেন যাদের হয়তো সেই সমস্যাটা তুলনামূলক অনেক কম অনেক কম অনেক কম, সেটা হচ্ছে যারা সন্ন্যাস জীবনে আছেন, যেহেতু তাদের মধ্যে সেই চাহিদা কামনা বাসনা সাংসারিক জীবন থেকে বেরিয়ে গেছেন। তবু তাদের মধ্যেও কিছু সমস্যা থাকে, সেটা হলো শারীরিক বিষয়, শরীর স্বাস্থ্য নিয়ে। কিন্তু আমরা যারা মানে সংসারের মধ্যে আছি, সাংসারিক মানুষ, তাদের কিন্তু সমস্যা থাকবেই, কারণ তাদের মধ্যে চাহিদা আছে, তাদের মধ্যে বাসনা আছে, তাদের মধ্যে অনেক বিষয় পাওয়ার আকাঙ্ক্ষা আছে। আর এই চাহিদা বলুন, পাওয়ার আকাঙ্ক্ষা বলুন, এই প্রত্যেকটার পেছনে আমরা দৌড়াচ্ছি। কেউ অর্থের পেছনে, কেউ ভালো এডুকেশনের জন্য, একদম কেউ ভালো চাকরির জন্য, কেউ ভালো পরিবারের জন্য, কিছু না কিছু বিষয়ের জন্য আমরা দৌড়াচ্ছি। এবার আমি যখন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলাম, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যদি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলাম কিংবা তান্ত্রিক বন্ধুর কাছে গেলাম, তিনি তার পদ্ধতি মেনে তিনি বিচারটা করলেন, বা আপনারা যখন আমার কাছে এলেন আমি আমার পদ্ধতি অনুযায়ী বিচারটা করলাম। দিদিভাই যে কথাটা বলেছে একদম বাস্তব। এই বিচারটা করবার পর রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, রীতামা, সীতামা, গীতামা, অনেক বাবা মা আছেন, তো তারা কিছু প্রতিকার বলেন। এই প্রতিকারটা দুটো পার্টে হয়, কেউ জ্যোতিষ মতে করেন, কেউ তন্ত্র মতে করেন। জ্যোতিষ মতে যারা করেন মূলত রত্নের প্রয়োগ, বিভিন্ন ধরনের স্টোনের প্রয়োগ, আর তন্ত্র মত হলো এক কথায় হোম, যজ্ঞ, কবচ ইত্যাদির মাধ্যমে। আমি দুটো সেট নিয়ে আজকে আলোচনা করব, কেন রেমেডি কাজ করে আর কেন করে না। এমন বহু মানুষ আমার চেম্বারে এসেছে, বহু মানুষ এসেছে যারা ঘটি বাটি পর্যন্ত বিক্রি করেছে, যারা সোনা বন্ধক রেখে রেমেডি করেছে। এমন আমি মানুষ পেয়েছি যারা জমি বিক্রি করেছে রেমেডির জন্য, কিন্তু সেই কাজটা পাইনি। আমার সামনে এসে চোখের জল ফেলেছে, কান্না করেছে।
সবাই তো নয়। এবং কান্না করতে করতে বলছে, জানেন দাদা আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক রেমেডি করেছি, বাট আমি রেজাল্টটা পাইনি। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে তাকে যখন রেমেডি করলাম খুবই অল্প খরচে, এবং প্রত্যেককে যেমন বলি যে 2 মাসের মধ্যে একবার অবশ্যই যোগাযোগ করবেন, তিনি 2 মাসের মাথায় যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, বললে বিশ্বাস করবে না, হাতে একটা মিষ্টির প্যাকেট আর একটা পাঞ্জাবি নিয়ে আমার চেম্বারে এসেছিলেন। অল্প টাকার রেমেডি, রেজাল্ট পেয়েছেন আনন্দে, মিষ্টি সহ এবং মানে বস্ত্র মিষ্টি সহ আমার চেম্বারে ঢুকেছিলেন। দিদিভাই যখন কথাটা বলছে আমি তাই ওই ভদ্রলোকের কথা আমার মাথার মধ্যে চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে, সত্যি তো এটা তো হয়, কেন হয় আর কেন হয় না আলোচনা করব। একদম, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে? বলছি, আচ্ছা, একটু জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। শিবম ঘোষ, 8/11/2004। 8/11/2004। সময়? 7/11/2004। আচ্ছা, ঠিক আছে, 7/11/2004। সময়? 12:55 PM। জন্মস্থান? বসিরহাট। নিয়মিত দেখছেন অনুষ্ঠান? হ্যালো। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, 2 মাস ধরে দেখছি। 2 মাস ধরে দেখছেন। আচ্ছা। 7 তারিখ নভেম্বর মাস 2004 সাল, দুপুর 12:55 বলে, তাই তো? জন্মবার হলো সানডে, রবিবার। বারাসাতে জন্মগ্রহণ করেছিলে, সিংহ রাশি, কুম্ভ লগ্ন, জানা আছে? না, বসিরহাট। বসিরহাট, হ্যাঁ। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। ওকে, হ্যাঁ বসিরহাট, ঠিক আছে, ওকে ওকে। সানডে, রবিবার ছিল জন্মবার, ঠিক। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে রবির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। রবির মহাদশা, শনির অন্তর্দশা। ভাই তুমি এখন আমাকে কোনো প্রশ্ন করনি, করেছো কি? না। তোমার এই যে জন্মছকটা আমি পেলাম, তাতে দুটো জায়গা থেকে আমি প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্ন এটাই, দাদা আমার কেরিয়ার কি হবে? একদম। এবং তুমি সেই কেরিয়ার নিয়ে প্রচন্ডভাবে চিন্তিত। একদম, মানে 2-3 বছর ধরে প্রচন্ড চিন্তা রাখি, যেটা আলটিমেট তুমি কি করবে সেই সিদ্ধান্তটাই তুমি নিয়ে উঠতে পারছো না। একবার মনে করছো আমি চাকরি করব, একবার মনে করছো নাকি আমি বিজনেস করব, নাকি অন্য কোনো সেক্টরের দিকে যাব। এই নানান বিষয় নিয়ে তুমি পাজেল হয়ে আছো, দোটানায় ভুগছে। হ্যাঁ, একদম সিদ্ধান্তহীনতা। ভাই তুমি এখন বর্তমানে কি করছো? চাকরির চেষ্টা করছি, মানে গভর্নমেন্ট চাকরি। 26-এ কিছু যদি হয়, আপনার কাছে ফোন করার যাতে কোনো চাকরি। তুমি পড়াশোনা কত দূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট। গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। আলাদাভাবে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামের জন্য করছি, কিন্তু তাতে কোনো মনে থাকছে না অ্যাকচুয়ালি, লিখে সেটা। ঠিক, গুড। এবার আমি তোমাকে একটু বলে রাখি। প্রথম কথা হলো, এই জন্ম কুণ্ডলিতে নবম ঘর, নবম 9, নবম মানে ভাগ্যস্থান, সেখানে রবি কেতু মঙ্গলের একটা কানেকশন তৈরি করেছে। এই রবি এখানে নিচস্থ কেতুর সঙ্গে যুক্ত হওয়ার কারণে একটা অশুভ কানেকশন তৈরি করেছে নবম ভাবে। নবম মানে ভাগ্য ভাব, অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে তুমি পিছিয়ে থাকা মানুষ। একটা গ্রহণদোষ তৈরি করেছে এমন ভাবে, ভাগ্যের দিক থেকে তুমি বারবার আঘাত পাবে, ভাগ্যের দিক থেকে তুমি পিছিয়ে যাবে এবং ভাগ্যের বিপর্যয় ঘটবে। তুমি এক্সাম দিচ্ছ, এমনও ঘটনা ঘটবে হয়তো এক্সামে অল্প কিছু নম্বরের জন্য তুমি পাস করতে পারবে না। এটা একবার নয়, দুবার নয়, 3বার নয়, বেশ কয়েকবার ঘটবে। এবং তোমার মধ্যে একটা অধৈর্য চলে আসবে, অধৈর্য। কথাটা ক্লিয়ার? তবে তারপরেও বলবো, তোমার ভালো চাকরির সুযোগ আছে, এই জন্মছকে ভালো চাকরির সুযোগ আছে। কিন্তু এই জন্মছকে একটা কাল সর্প যোগ হয়েছে, কাল সর্প যোগ, ডিসব্যালেন্স অফ লাইফ, এটাকে সংশোধন করো। আর 6 নম্বর ঘরে শনি বসে আছে। এই শনি হলো তোমার জন্মছক অনুযায়ী দ্বাদশ অধিপতি। দ্বাদশ মানে ব্যয় অধিপতি, বসে আছে 6 নম্বর ঘর। 6 থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষাকে ইন্ডিকেশন করে। অনেক কিছু ইন্ডিকেশন করে, তার মধ্যে চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা।
এখানে এই অশুভ শনি বসে থেকে তোমাকে পিছিয়ে দিচ্ছে। যে কোনো কর্ম, আমি শুধুমাত্র সার্ভিসের কথা বলছি না, আমি শুধুমাত্র তোমাকে চাকরির কথা বলছি না, যে কোনো কর্ম তোমাকে কিন্তু পিছিয়ে দেবে। তুমি যে পরিমাণ কর্ম করবে সেই অনুযায়ী রেজাল্ট পাবে না। তুমি মাধ্যমিক যখন দিয়েছো, উচ্চ মাধ্যমিক যখন দিয়েছো, গ্রাজুয়েশন যখন দিয়েছো, তুমি তোমার কর্ম পড়াশোনাটা করেছো, কিন্তু তোমার রেজাল্ট, ফলাফল, সার্টিফিকেট, সেখানে তোমার প্রাপ্য নম্বরটা তুমি পাওনি। না, তুমি তোমার কর্ম করেছো, তুমি তোমার পরিশ্রমটা করেছো, কিন্তু রেজাল্টটা তুমি পাচ্ছ না। না, এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনে যেমন ঘটেছে, ঠিক সর্বকাজের ক্ষেত্রে জিনিসটা ঘটে আছে। তুমি এই জায়গাটা একটু সংশোধন করো। এবার আমাকে একটু বলো, তুমি কি প্রতিকার কিছু করেছিলে? প্রতিকার বলতে আমি বাবা, প্রতিকার তুমি করেছিলে একদম পরিষ্কার, কারণ আমি এই জন্মছকে যেটা পেয়েছি তুমি প্রতিকার করেছিলে বেশ বছর 2-3 আগে। হ্যাঁ, আমি পাড্ডা নিয়েছিলাম, একটা পাড্ডা। রেজাল্ট কি পেয়েছো? খুব একটা ভালো পাইনি। খুব একটা ভালো পাওনি। এখন কি করতে চাও বলো? আমি 26 সালে একটা জব চান্সের হাতে কিনা ওটা একটু জানতে চাই, ওর দিকে আমি এগোচ্ছি। মানে ওরা দেখো, আমি তোমাকে যেটা বললাম, তুমি সর্বকাজে কিন্তু বাধা হবে তোমার। তুমি সর্বকাজে বাধা হবে, ওই বাধাটাকে তুমি কাটাচ্ছ না কেন? তুমি 2026-এ চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছে ভালো, কিন্তু বাধা না কাটালে হবে না ভাই। এই জায়গাটাকে একটু গুরুত্ব দিতে হবে। কি বলছো, কথা বুঝতে পারছো? তুমি রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত জেগে পড়লেও কিচ্ছু হবে না। এই ঠান্ডার মধ্যে 2টো 2:30 পর্যন্ত পড়লে হবে না। তোমার ভাগ্যস্থান বিপর্যয়, 6 নম্বর ঘরটা ডিস্টার্ব, কাল সর্পযোগে আবদ্ধ। এই জায়গাগুলো রিকভার করো। অল্প বয়স, বেশি বয়স না, 20-21 বছর বয়স, 20+, 21+, ভুল বললাম, 21+, তুমি এগোতে পারবে। তোমার ভালো জায়গা আছে, জায়গাটা ক্লিয়ার করো। একদমই তাই। এবং এই সময়টাকে গুরুত্ব দিন। শুধু 26-এ চাকরি পাবো কিনা এটা প্রশ্ন নয়, প্রশ্নটা হবে সমস্যা কোথায় আছে এবং সেখান থেকে বেরোনোর কি উপায়। অলরেডি রেমেডি নিয়েছেন, যেটা আজকে বিষয়বস্তু ছিল, রেমেডি নিয়েও কিন্তু রেজাল্ট না, নেই। এই যে রেমেডির পার্ট, দিদি ভাই একটা জিনিস, সাধারণ মানুষ যারা আমার কাছে আসে, একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। কোন একটা মানুষের জন্মছক আমি যখন দেখি, জন্মছকের কোন জায়গাটা ডিস্টার্ব সেটা আগে খুঁজতে হয় আমাদের। আমি খোঁজার পর দেখলাম, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন তার বুধ গ্রহটা খারাপ দেখলাম, বুধ গ্রহটা খারাপ। বুধ গ্রহ খারাপ মানে যে কোনো অ্যাস্ট্রোলজার কি বলবে, পান্না প্রয়োগ করো, পান্না। এবার তার বয়সটা দেখে, তার শরীরের হেলথটা দেখে, ওজন দেখে, দেখে একটা মাপ করে 4 রতি হোক আর 10 রতি হোক, ওজন এবং বয়সের উপর ভিত্তি করে একটা রতি বলে দিল। মিডিয়ামের উপর হয়ে গেলে মোটামুটি 6 রতি, 7 রতি, 8 রতি দিয়ে দিল। পান্না 8 রতি ব্যবহার করুন। আপনি সাধারণ মানুষ, আপনি এটুকু জানেন পান্না আমার লাগবে 8 রতি। সঙ্গে সঙ্গে মনের দিক থেকে, মনের অন্তর থেকে একটা প্রশ্ন উঠে আসবে, দাদা কত টাকা খরচ পড়তে পারে? এই প্রশ্নটা করবেনি। সেই জ্যোতিষ বন্ধু আপনাকে বলে দিল, উদাহরণ দিয়ে বলছি যে 40,000 টাকা দাম আছে, কিংবা 20,000 টাকা দাম আছে। আমি ধরলাম 40,000 আপনাকে বললো, আপনার মাথার মধ্যে ঢুকে গেল 40,000 8 রতি, 40,000 8 রতি, 40,000 8 রতি, 40 8 40 8 40 8 মাথা ঢুকে গেল। আপনি কোনো স্বনামধন্য জেমস হাউসে গেলেন, কারণ অনেক বড় বড় জেমস হাউস আছে। আপনি সেখানে গিয়ে বলেন আমার 8 রতি একটি দিন, 40-এর জায়গায় 45 করুন, একটু ভালো কোয়ালিটির। কিংবা আপনারই হয়তো কোনো ফ্রেন্ড আছে যে স্টোন সেল করে, আপনি তাকেই বললেন 8 রতি, 40-এর জায়গায় 45 হোক, অসুবিধা নেই। আপনি অ্যামাউন্টের দিক থেকে বাড়াচ্ছেন, আপনি ভাবছেন কোয়ালিটি ভালো পাবেন। আপনি সেখান থেকে সেটা কালেক্ট করলেন, করে আপনার পরিচিত কারিগর, সোনার কারিগর, তাকে দিয়ে আপনি সেটা বানালেন। কোড়ে আঙুলে পড়তে হয় আপনি জানেন, কোড়ে আঙুলে বানালেন, বানিয়ে আপনার এলাকার যিনি পুরোহিত আছে তাকে দিয়ে আপনি নাম, গোত্র, মায়ের নাম দিয়ে শোধনটা করলেন, করে পড়ে নিলেন।
যে কোনো মানুষকে দেখাবেন আমি পান্না পড়েছি। আমি রামবাবুর কাছে গিয়েছিলাম, শ্যামবাবুর কাছে গিয়েছিলাম, তিনি পান্না বলেছে, পান্না আমি পড়েছি, 40 বলেছে, 45 দিয়ে নিয়েছি। ভালো কোয়ালিটি। আপনি 6 মাস পড়লেন, 1 বছর পড়লেন, 2 বছর পড়লেন, যে রেজাল্টটা পাওয়া দরকার সেটা কিচ্ছু পেলেন না। দোষ কিন্তু আপনি ওই জুয়েলারি হাউসকে দেবেন না, দোষ কিন্তু আপনি নিজেকে নেবেন না, দোষ দেবেন ওই রামবাবু বা শ্যামবাবুকে। কেন? উনি বলেছিলেন। দেখুন পরিষ্কার বলি, আমাদের মধ্যে সব জ্যোতিষী, কিন্তু সব জ্যোতিষী জেমসোলজিস্ট নন। সবাই জ্যোতিষী, সবাই অ্যাস্ট্রোলজার, কিন্তু সব অ্যাস্ট্রোলজার বা সব জ্যোতিষী গ্রহরত্ন বিশেষজ্ঞ নয়। হ্যাঁ, আমি এই বিষয়ে পড়াশোনা করেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সাবজেক্ট জানি, আমি গ্রহরত্ন চিনি, কার কোনটা প্রয়োজন আমি জানি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি কি করব, যদি আপনি আমার উপর ডিপেন্ড করেন, আমি কি করব, আপনার জন্মছকটা পাশে রাখবো। বুধ গ্রহ কোথায় আছে, অগ্নি পৃথিবী বায়ু জল, কোন তত্ত্ব অনুযায়ী, চর স্থির দাত্তক কোন পদার্থ অনুযায়ী রয়েছে সেটা একটু দেখব। সেই বুধ কার হাউসে বসে আছে, কোন গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে, কত নক্ষত্র নিয়ে বসে আছে, নক্ষত্র চরণ কি আছে, সেটা নবাংশ চক্রে। আলাদা একটা চক্রের পাটে চলে গেলাম, আলাদা একটা ভাবের মধ্যে চলে গেলাম। নবাংশ চক্রে সেটা কোথায় বসে আছে, ভাব চক্র কি বলছে, ভাব স্ফুট কি বলছে সেই বুধের, অনেকগুলো ক্যালকুলেশন করার পর আমি এবার একটা পান্না আপনার জন্য সাজেস্ট করব। কোনটা করব? 8 রতি, এটা ঠিক আছে, কিন্তু এই পান্না 4 প্রকারের, পান্না 4 প্রকারের, যার মধ্যে অনেক পান্না আছে যেটা আমি সাধারণত ব্যবহার করাই না। এছাড়া ব্রাজিল আছে, কলম্বিয়ান আছে, জাম্বিয়ান আছে। আমি উদাহরণ দিয়ে বলছি, এরও 8 রতির দাম 40, এরও 8 রতি 40, এরও 40। এইখানে হলো গল্পটা। উদাহরণ দিয়ে আপনার প্রয়োজন হয়তো এই সি, ABCD, CD, আপনার মনে করুন ডিটা দরকার, আপনি কিন্তু জানেন না আপনার কোনটা প্রয়োজন। আপনি জানেন 45, 40 প্লাস, আপনি যদি বি বা সি যদি ব্যবহার করেন রেজাল্ট পাবেন না। আপনাকে ব্যবহার করতে হবে কোনটা? ডি একটা। এই ডি যখন ব্যবহার করবেন আপনি রেজাল্ট পাবেনই পাবেন, কোনো মিস নেই। কারণ রত্ন যদি সঠিকভাবে ব্যবহার করা যায় কথা বলে। সঠিক বিচার যেমন প্রয়োজন, সেই বিচারের পাশাপাশি রত্ন নির্বাচন, যেটা কোয়ালিটি নট কোয়ান্টিটি। কোয়ান্টিটি হলো রতি, 5 রতি, 7 রতি, 8 রতি, 10 রতি কিংবা ক্যারেট। কোয়ান্টিটি পরিমাণ দিয়ে কাজ হয় না, কোয়ালিটি। আপনার দরকার ডি, আপনি যদি বি বা সি যদি পড়েন তাহলে দোষ আপনি নিজে তো নেবেন না, দোষ তো আমাদেরই দেবেন। এইখানেই হলো গল্প। এইবার যদি দেখা যায় আপনার এই ডিটা দরকার, কিন্তু এই কোয়ালিটি আপনার জন্য পারফেক্ট, কিন্তু 8 রতির দরকার নয়, আপনার 5 রতিতেই হয়ে যাবে। এমনটাকে কমিয়ে নিন, যেটা 8 রতি নিয়েছিলেন 40,000, 5 40, 5,000 রতি, আপনি সেটা 5 রতি নিন। এবার 5 5 25,000 হয়ে গেল। 40 থেকে কমে যাচ্ছে কত? 25। আপনার পকেটে কিন্তু 15,000 সেভ। আপনি রেজাল্টটা পাবেন, রেজাল্ট পাবেনই পাবেন। রেজাল্ট আপনাকে পেতে হবে। এখানে অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল অন্যদের থেকে আলাদা। আরো একটা বিষয় আছে, আপনি ব্যবহার করছেন পান্না, ভালো কথা, শোধন করেছেন কোথা থেকে? আপনার পরিচিত কোনো পুরোহিত মশাইয়ের কাছ থেকে। কিভাবে শোধন করেছেন? আপনি সেটা দিয়েছেন, আপনার নাম বলেছেন, মায়ের নাম বলেছেন, গোত্র বলেছেন, শোধন হয়ে গেল। আপনি কি করলেন? 50 টাকা, 51 টাকা হোক, 101 টাকা হোক, 21 টাকা হোক, 11 টাকা হোক, আপনি দিয়েছেন, শোধন কমপ্লিট। কিন্তু শোধন টোটাল পার্ট ওটা নয়, একটা টোটাল সম্পূর্ণতার একটা অংশ ওটা। তার আগে অনেকগুলো পার্ট আছে, আলোচনা করবো আজ। একদমই। এই যে আচার্য শ্রী দুলালের কাছে আসলে কেন রেজাল্ট পাওয়া যায়, রেমেডি কেন কথা বলে, ম্যাজিকটা কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। একদম, এর জন্যই সাবজেক্ট পড়তে হবে। একদমই তাই। এর জন্য আমি শুধুমাত্র জ্যোতিষটা বললাম তা নয়, আমার রত্নের অনেক পার্ট আছে, অনেক পার্ট। ঠিক কথা। লাল পলা, আমরা সবাই জানি লাল পলা। আরে পলা তো লাল ছাড়া আরো অনেকে আছে। সাদা পলা আছে, গৌরিক পলা আছে, লাল পলা, লালের মধ্যে অনেকগুলো ডিভিশন আছে।
লালের মধ্যে অনেকগুলো ডিভিশন আছে। আপনি কোথাও গেলেন, বললো যে 10 থেকে 12টি পলা দরকার। কি পলা? রেড পলা। আপনার মাথায় ঢুকে গেল রেড পলা। আরে বাবা, রেডের কোন ব্রাঞ্চটা আপনার দরকার? রেডের মধ্যে অনেকগুলো ভাগ আছে, আপনার কোনটা দরকার? আপনার পকেটে পয়সা আছে, আপনি খরচ করছেন, রেজাল্টটা কি পাচ্ছেন? তার জন্য প্রয়োজন শুধুমাত্র অ্যাস্ট্রোলজার নয়, যে অ্যাস্ট্রোলজার জেমসোলজিস্ট, জেমস জানে, জেমসের বিষয়ে যার মানে পড়াশোনা আছে, তার কাছে যান। একদমই, মানে রত্ন চেনাটা একটা বিশাল ব্যাপার। ভীষণ ইম্পর্টেন্ট। একদম, আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম বৃষ্টি বৈদ্য। ডেট অফ বার্থ? এটা 5/12/2016। সময়? সময় বিকেল 3:36। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাটোয়া। এখন কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া। দিদিভাই, আপনি আমার সঙ্গে এর আগে কথা বলেছেন তো? হ্যাঁ, আমি তখন ছেলের সম্বন্ধে জেনেছিলাম। আপনার গলার টোনটা আমাকে বলে দিল। এর আগে ছেলের বিষয় জেনেছেন, আজকের মেয়ের বিষয় জানবেন। আজকে মেয়ের বিষয়ে জানবো। জেনে কি হবে? জেনে কি হবে? যাওয়ার সুযোগ হয়নি। আমি আমি আসার কথা আপনাকে বলিনি। জেনে কি হবে? তবে একটু কৌতূহল জানতাম। কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসে কোনো প্রয়োজন। হাতে ফোন আছে, আনলিমিটেড কল আছে, হ্যাঁ, সামনে টিভি আছে, ফোনে জানবো কি জেনে কি লাভ আছে? আপনার কিছু মনে করবেন, আপনার যদি জ্বর হয়, আপনি যদি বাড়িতে বসে যদি থাকেন, আপনার জ্বর সারবে? সেটা তো অবশ্যই, ওষুধ না খেলে তো জ্বর সারবেই না। তাহলে এইটা যখন জানেন, ছেলের বিষয়ে জেনেছেন, আমি ছেলের বিষয়ে যা যা বলেছি মিলেছে না মেলেনি? হ্যাঁ, মিলেছে, কিন্তু যদি না যাওয়া হয়নি। হ্যাঁ, যদি না মিলতো, আপনি নিঃসন্দেহে আজকের মেয়ের বিষয়ে জানতেন না, তাই না? আপনি সেদিনও বলেছিলেন মেয়ের বিষয়ে একটু জানবো, আমি আপনাকে বলেছিলাম পরে সামনাসামনি চেম্বার আসুন তখন বলবো। তখন মেয়ের বিষয়ে কথা বলিনি, শুধু ছেলেরটাই জেনেছিলাম তখন। হ্যাঁ, আমি সেটাই তো বলছিলাম। আপনি কথার শেষে ছেলের বিষয়ে যখন বললাম, বলার পর বলেছিলেন মেয়ের বিষয়ে একটু জানবো। আপনি সরাসরি চেম্বারে আসুন, ভালো হবে, সেটাই বেটার। কারণ এবং অন্যদের একটু সুযোগ দিন। একদমই, কারণ এই মুহূর্তে কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠান দেখছেন, কয়েক হাজার মানুষ। এবার আপনি যদি ছেলের বিষয় জানলেন, আজকের মেয়ের বিষয়, পরের দিন অবশ্যই বলবেন আমি আমার বিষয় একটু জানি। ছেলের বিষয় জেনেছি, মেয়ের বিষয় জেনেছি, আমি আমারটা কেন জানবো না? এটা হয়, এটা স্বাভাবিক, একদম। এটা মানে এটা স্বাভাবিক বিষয়। এবং মজার কথা হচ্ছে, ছেলের বিষয় যখন জেনেছে, সেই জন্মছকে কিছু না কিছু সমস্যা তো নিশ্চয়ই একদম রয়েছে। একদম একদম একদম। তো সেই সমস্যাগুলো যখন সমস্যার জায়গায় রয়েছে, তো আমার মনে হয় না জেনে থাকাটাই বোধহয় ভালো। হ্যাঁ, ভালো, একদম ভালো। আমার একদম, জানার একদম, দরকার নেই। তো আমার জানার দরকার যারা নেই। সিরিয়াস তারা আমার সঙ্গে কথা বলুন, ভালো লাগবে। একদমই তাই। আমার কাছে যে আসতে হবে আমি একবারও বলছি না। যারা সিরিয়াস পাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে কথা বলুন, ভালো লাগবে আমার। এবং তারা কিন্তু চান সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন। একদম, কারণ জীবনে উন্নতি করতে গেলে কিন্তু এই গাইডলাইনটা খুব সত্যি কথা বলতে দিতে আমি একদম স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল। একদম, তাতে আপনার ভালো লাগবে লাগবে, না লাগবে না লাগবে। একটা ছেলে যদি ভালো চাকরি যদি না থাকে, তার কপালে যদি না থাকে, আমি তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলবো না যে চাকরি আছে, তুমি হোম করো, তুমি যোগ্য করো, তুমি 10টা আঙুলে 15টা আংটি পরো। আরে ভাই, তার কপালে নেই, হোম করলে হবে কি? যোগ্য করলে কি হবে? তার কপালে ঈশ্বর দেয়নি, আমি কি আমার ঠাকুর আসলেও দেবে না? এই বাস্তব সত্যটা মানতে হবে। ঠিক কথা। এই বাস্তব সত্যটা আমি অকপটে বলতে পছন্দ করি, এবং আমি পরিষ্কার বলবো, ভাই তোমার চাকরি নেই, তুমি চাকরির পিছনে দৌড়িয়ে লাভ নেই, তুমি ওই সময়টাকে অন্য সেক্টরে তুমি কাজে লাগো, তোমার জীবন থেকে ওই 2 বছর 4 বছর লস হবে না। আমি অকপটে কথাগুলো বলতে পছন্দ করি, আর যে কারণে যারা আমার কাছে আসে তারাও এরকম। একদমই, কাউন্সিলিংটা তো এটার জন্যই দরকার। একদম, ভীষণভাবে কি দরকার। করব এটা জেনে নিতে। গল্পে গরু গাছে তোলা যায়, একদম। প্রতিশ্রুতি অনেক কিছু দেওয়া যায়, কিন্তু সেটা যদি বাস্তবে যদি না হয়, প্রতিশ্রুতি নিয়ে আপনি আনন্দে লাফাতে পারেন, তাতে আলটিমেট কাজের কাজ কিছু হবে না। 2 বছর পরে আপনি আমাকে চিটিংবাজ বলবেন, ঠিক, যেটা আমি পছন্দ করি না শুনতে। ঠিক কথা। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। সৃজনী চক্রবর্তী। ডেট অফ বার্থ? 8/10/2007। আচ্ছা, আর জন্ম সময় হচ্ছে 7 তারিখ
রাত্রি 2:40। তাহলে 8/10/2007 না না, যেহেতু রাত ক্রস করে গেছে আচ্ছা। ওই জন্য। আর রাত্রি সময়টা বলুন। 2:40। হ্যাঁ, রাত 2:40। জন্মস্থান? 7 তারিখ 7 তারিখ রাত 2:40। হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক আছে, বলুন বলুন। জন্মস্থান? বরানগর। বরানগর। আচ্ছা, অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, মেয়ের নাম কি বললেন? সৃজনী। সৃজনী চক্রবর্তী। সৃজনী চক্রবর্তী। রবিবারের রাত সকাল হলে সোমবার ছিল কি? হ্যাঁ, ওকে। আর আমি যেহেতু 12টা ক্রস করে গেছে, সুতরাং এটা 8 তারিখ, 8/10/2007, সোমবার, রাত্রি 2:40, কলকাতায় জন্মগ্রহণ করেছিল। সিংহ রাশি, সিংহ লগ্ন জানা আছে? হ্যাঁ, এটুকু জানা। মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। পড়াশোনা করছে? হ্যাঁ, কেরিয়ারটা সম্বন্ধে জানা। কেরিয়ারতেও জানবেন। আমি তার আগে শরীর নিয়ে একটু বলবো। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হন, সচেতন হন। কিছু গাইনো সংক্রান্ত সমস্যা কিন্তু ভুগবে মেয়েটা, বা ভুগছে। অ্যালার্ট হওয়াটা দরকার। কেরিয়ার হবে, অবশ্যই কেরিয়ার হবে। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কি মেয়েটি? না, সায়েন্সে আছে। সায়েন্স নেয়নি? না, সায়েন্স নিলে ভালো হতো। লগ্নভাবে কেতু, চন্দ্র, শনি, শুক্র। লগ্ন মানে নিজের শরীর, সেখানে শনি, সেখানে কেতু, সেখানে দ্বাদশ অধিপতি চন্দ্র এবং শুক্র বসে আছে। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হন, বারবার বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হন। এবার আপনার যেটা জানার বিষয় সেটা হলো ভালো কেরিয়ার। হ্যাঁ, এই মেয়েটার ভালো কেরিয়ার হবে। মেয়েটার ভালো কেরিয়ার হবে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু একটা ভালো চাকরি আমি করছি, পেয়েছি, কিন্তু আমার যদি শরীর যদি ভালো না থাকে আমি করব কি করে? মেয়েটা অলরেডি গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগছে, ভালো ডক্টর দেখান। আপনি মা, আপনি অনেকটাই বুঝতে পারবেন। কি বলছি, কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ভালো গাইনো ডক্টর দেখান, কেরিয়ার মেয়েটা হবে। রাগ জেদ একটু কমাতে হবে, ঠিক আছে? আর কিচ্ছু বলবো না, কারণ এর শরীর স্বাস্থ্য নিয়ে আমি ভয় পেয়েছি, কারণ শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো পাইনি। ভালো থাকবেন। তো হেলথ এর প্রবলেম। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে একদম এই জায়গাটা নিয়ে বসে থাকবেন না, একটু সরাসরি যোগাযোগ করুন এবং অতি অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিন, ভালো থাকতে পারবেন। সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে ফোন করা বা তার কাছে যোগাযোগ করা মানে এটাই হয় যে সঠিক জায়গাটা কিন্তু আপনি চিনে নিতে পারেন যে কোনটা সমস্যা। হয়তো আপনি কেরিয়ার নিয়ে প্রশ্নটা রেখেছিলেন, কিন্তু দেখা গেল গোড়ায় গেল কোথায় হেলথ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। মনে করুন আজকের স্টোরিতে আছি, আমার যদি শরীরটা যদি ভালো না, তো আমার যদি নর্মাল যদি পটি হতো, বাড়িতে যদি 2বার 4বার 5বার যদি পটি হতো, আমি কিন্তু স্টোরিতে উপস্থিত হতে পারতাম না। আপনার মেয়ে ভালো চাকরি পেয়েছে, জয়েনিং হয়ে গেছে খুব ভালো জায়গায়, কিন্তু তার শরীর যদি ভালো না থাকে সে চাকরিটা করবে কি করে? একদমই তাই। কারণ এর খাওয়া দাওয়াতে প্রবলেম থাকবে, পেট সংক্রান্ত প্রবলেম থাকবে, লোয়ার পার্টির সমস্যা আসবে এবং অবশ্যই গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে মেয়েটি। সুতরাং এই জায়গাগুলো একটু ঠিক করুন। এবং যেটা হয়, আমরা না প্রথম দিকে এগুলোকে গুরুত্বই দিই না, গুরুত্ব দিই না। আমরা ওই কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকি, আমরা এই নিয়ে ব্যস্ত থাকি, অনেক ভালো কিছু নিয়ে পড়াশোনা, ভালো এডুকেশন, ভালো এই, কিন্তু হেলথটাকে আমরা একদম অ্যাভয়েড করে যাই, আর যেটা কিন্তু বেগরবাই করে দেয়। কারণ শরীর যদি ঠিক না থাকে কোনো কাজই সম্ভব নয়। তো বলবো একদম সঠিক জায়গায় যোগাযোগ, সঠিক গাইডলাইন, সঠিক কাউন্সেলিং, ভালো ডক্টরের একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম? মাধবী ঘোষ। ডেট অফ বার্থ? 1/6/2006। সময়? সময় দুপুর 1টা। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর সদর হাসপাতাল। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো। ভালো লাগছে? কেন বলুন তো ভালো লাগছে? না মানে আমি দেখি তো, তাই বললাম ভালো লাগছে। ভালো লাগছে। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করুন। 2006 জুন মাস 1 তারিখ। হ্যাঁ, 2006 জুন মাস 1 তারিখ। বৃহস্পতিবার দুপুর 1টা, কৃষ্ণনগর সদর হসপিটালে জন্মগ্রহণ করেছেন।
হ্যাঁ। আপনার কর্কট রাশি কন্যা লগ্ন জানা আছে? না। ঠিক আছে, জেনে রাখুন কর্কট রাশি কন্যা লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। কি জানতে চাইছেন বলুন? কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্পর্কে, কেরিয়ার 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 জায়গা কানেকশন ভালো আছে 1 2 3 4। দেখো বোন, তোমাকে আমি একটা কথা বলবো, তোমার কেরিয়ারের জায়গাটা ভালো আছে, তবে তুমি যদি কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে যদি ফলো করো, সেটা তোমার জন্য খুব ভালো হবে। ঠিক আছে? আচ্ছা। আর তুমি যেহেতু মাঙ্গলিক জাতিকা, লগ্ন সাপেক্ষে তুমি মাঙ্গলিক নয়, সূক্ষ্ম নর্মাল বিচারে কেউ মাঙ্গলিক তোমায় বলবে না। সাধারণভাবে যদি বলা হয় তোমাকে কেউ মাঙ্গলিক বলবে না, কিন্তু ছকটা যখন একটু ডিপলি ভাবে যখন দেখবে, একটু মানে সূক্ষ্মভাবে যখন দেখবে, তখন কিন্তু আমি এখানে মাঙ্গলিক পেয়েছি। যারা সূক্ষ্মভাবে দেখবে তারা কিন্তু তোমাকে মাঙ্গলিক জাতিকেই বলবে। বিবাহ জীবনে তোমার প্রবলেম হবে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ আসার সম্ভাবনা প্রবল। আর এটা আমি কেন বলছি, যে কোনো ভালো রিলেশন, ভালো সম্পর্ক, যাকে তুমি অন্তর থেকে ভালোবাসবে, তাদের দিক থেকে তুমি আঘাত পাও, আঘাত পাওয়ার প্রবণতা রয়েছে তোমার। কি বলছো, কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। যে কোনো রিলেশনের জায়গা থেকে তুমি কিন্তু আঘাত পাবে, যেটা পরবর্তীতে ম্যারেজ লাইফেও তোমার কিন্তু প্রবলেম হবে। এই জায়গাটা একটু ঠিক করে নিও। আচ্ছা। ঠিক আছে? আর তোমার কেরিয়ার হবে, তবে সরকারি নয়, মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে যাও, খুব ভালো হবে। হাতের কাজ কিছু একটা শেখো, কম্পিউটার শেখো বা আদার্স কিছু শেখো। মানে গভর্নমেন্ট জব হবে না? গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা প্রচন্ড না, হবে না আমি বলবো না, কিন্তু প্রচন্ড ট্রাভেল আছে, প্রচন্ড ট্রাভেল আছে। ভালো একজন জ্যোতিষ বন্ধুর হেল্প নাও, ভালো একজন জ্যোতিষ বন্ধুর হেল্প নাও, কোনো মানে কোম্পানির দিকে যায় তাহলে সেটা হবে, সেটা বেটার আছে। আচ্ছা ঠিক আছে, গুড, ওকে, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই জায়গাটাকে আমাদের জেনে নিতে হবে যে কোথায় চাকরি করব, কোন সেক্টরে করব। না, সরকারি চাকরি জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, মানে সেখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বরং সেই সময়টা যদি আমি কোনো হাতের কাজ যদি শিখি, কম্পিউটারের উপর যদি ভালো কোর্স যদি আমি করতে পারি, আমি ভালো কম্পিউটার কোম্পানিতে জয়েন করতেই পারবো। একদমই তাই। সেই কোম্পানি যদি ন্যাশনাল কোম্পানি হয় বা ইন্টারন্যাশনাল কোম্পানি যদি হয়ে থাকে, মাল্টি ন্যাশনাল কোম্পানি যদি হয়ে থাকে, তার স্যালারি হাই ফাই, কোনো অসুবিধা নেই। একদমই তাই। কিন্তু ঘটনা হচ্ছে অন্য একটা জায়গা থেকে, সেটা হলো অনেক এরকম বোন আছো যারা হয়তো ভালো সার্ভিস করছো, যাদের হয়তো অর্থের সমস্যা নেই, যাদের হয়তো গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে, কিন্তু বিবাহ জীবন, এই মেয়েটা যেমন বিবাহ জীবনটা প্রবলেম, সেই বিবাহ জীবনটাকে তুমি ঠিক করে নিও। তোমার এখন অল্প বয়স, কর্মের দিকে তুমি ঝোঁক নিয়েছো, ভালো একটা কেরিয়ার দিকে তুমি এগোতে চাইছো, খুব ভালো, কিন্তু তোমার রিলেশন সেটা অ্যাজ এ লাভ রিলেশন, সেখানেও তুমি ধাক্কা খাবে। প্রথম ভালোবাসা তোমায় টিকবে না, জীবনও টিকতে পারে না। আমার কথাটা যদি মিলে থাকে তাহলে পরে আমার সঙ্গে যোগাযোগ করো, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করো। আরো অনেক কিছু আমি জানি যেটা ওপেন টিভি মিডিয়াতে আমি বললাম না। একদমই তাই। এবং আরো একটু সমস্যা হয়ে রয়েছে, যেটা হচ্ছে মাঙ্গলিক, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে বোঝা না গেলেও, আপাত দৃষ্টিতে বোঝা যাবে না। এই জায়গাটাকে কিন্তু একটু খেয়াল রেখে অনেক জ্যোতিষ বন্ধু অ্যাভয়েড করে বেরিয়ে যাবে না মাঙ্গলিক নয়, কিন্তু আমি যখন সূক্ষ্ম বিচারে গেলাম মাঙ্গলিক, এবং সেটা খুব খারাপ অবস্থায় আছে, এবং সেটার রেজাল্টই বিয়ের পরে একদম একদম ফেলে দেবে এবং বিচ্ছেদ ঘটিয়ে দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি করে দেবে। তো সেক্ষেত্রে বলবো সবটাই জেনে নিলেন এত অল্প সময়ের মধ্যে। এবার চিন্তা ভাবনা আপনার, কি করবেন? সমস্যাটাকে জিয়ে রাখবেন না সেখান থেকে বেরোবেন? যদি মনে হয় তাহলে সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার স্যার, আমি বেতিয়ার থেকে বলছিলাম। কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? গৌরব ঘোষ। ডেট অফ বার্থ? 24/11/2010 সকাল 10:44। 24/11/2010 সকাল 10:44। 10:44। জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। 24 তারিখ নভেম্বর মাস 2010 সাল, সকাল 10:44 জন্মগ্রহণ করেছিল বসিরহাটে। জন্মবার হলো বুধবার, বুধবার। তাই তো? বুধবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 নভেম্বর 2010 সকাল 10:44। হ্যাঁ, আমি সেটাই বললাম। ওর মিথুন রাশি মকর লগ্ন জানা আছে? মিথুন রাশি মকর লগ্ন। হ্যাঁ ওইটা জানা আছে।
আদ্রা নক্ষত্র, নরগণ। পড়াশুনো নিয়ে জানতে চাইছে, পড়াশুনো জায়গায় প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, চন্দ্রকেতুর কানেকশন, 6 নম্বর ঘরে চন্দ্রকেতুর কানেকশন, পড়াশোনার প্রতি মনোযোগের অভাব, বৃহস্পতি ভঙ্গ, কাল সর্পযোগ, ডিসব্যালেন্স অফ লাইফ, প্রচন্ড চঞ্চলতা, জেদ, রাগ, এটা কিন্তু রয়েছে। অনেক কিছু বিষয়ও কিন্তু চাপ মানে চেপে থাকে, প্রকাশ করে না, চাপা স্বভাবের। হ্যাঁ একটু চাপা সবাই। একটু জোরে বলুন, বুঝতে পারছি না, জোরে বলুন। হ্যাঁ পড়াশোনার কোনো মন নেই স্যার, এমনি খুব ভালো, কিন্তু পড়াশোনাটার প্রতি পড়াশোনার প্রতি মনোযোগের অভাব, মানে প্রথমে বললাম পড়াশোনার প্রতি মনোযোগের অভাব। এখানে চন্দ্রকেতুর একটা বীজ যোগ হয়ে আছে, ও এই বীজ যোগটাকে সংশোধন করুন। অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা, আচ্ছা অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা, প্রচন্ড চাপা স্বভাবের, অনেক কিছু বলবে না, না দুরন্তপনা, প্রচন্ড দুরন্ত চঞ্চলতা রয়েছে এর মধ্যে। হ্যাঁ চঞ্চলতা আছে, যেমন একটু রাগও আছে, চাপা রাগ, মানে বলতে চাই রাগ জেদ রয়েছে, চাপা, সহজে প্রকাশ করবে না। এই ছেলেটার মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে না, যেটা আপনার মেন প্রশ্ন যে মাধ্যমিকের পরীক্ষা ভালো হবে কি হবে না। এখন মাধ্যমিক দিয়েছে, না সামনে বছর দেবে, সামনে বছর দেবে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে না। যদিও এই ছেলেটায় মাথা শক্তি ভালো, হ্যাঁ মাথা শক্তি ভালো, ভালো ব্রেন, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে না। আচ্ছা এমনি কিছু স্যার এ করলে কি হায়ার সার্ভিসের যোগ্য আছে কি স্যার? এমনি পড়াশোনার লাইনটা কি হবে না কি করতে আপনার কথা সত্যি কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলুন। একটু পরিষ্কার করে বলুন। মানে পড়াশোনার দিক কি আছে স্যার? এমনি সুবিধা পড়াশোনা আছে কি না, কেন পড়াশোনা অবশ্যই আছে। আপনি আপনার মিসেস বাড়িতে রান্না করে তো, একদম হাঁড়িতে একটু যদি মশলা যদি লেগে থাকে রান্না করার পর কি করে, ওটাকে একটু ধোয় না, হ্যাঁ ঠিক ধোয় তো একটু। তার জন্য দরকার হলো একটু সাবান হোক, একটু ওই ভিমবার হোক, একটা কসবাইট হোক বা তারের জালি হোক, একটু দরকার, তাই না? একটু ঘষা মাজার প্রয়োজন। এই ছেলেটারও একটু ঘষা মাজার দরকার। যদি ঘষা মাজা করতে পারেন চকচক করবে। আচ্ছা স্যার এই ঘষা মাজাটা করুন। খুবই নিম্ন মধ্যবিত্ত স্যার, ধরো লোক আর কি, মানে আপনি বসিরহাট থেকে বলছেন, অনেক বলি স্যার আমি কিচ্ছু যেটা বোঝা বলছি, যাচ্ছে না। আপনি বসিরহাট থেকে বলছেন সোমবারে আমি দমদমে থাকবো। সোমবারে যদি পারেন একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। এই ছেলের তন্ত্রমতে আমি কাজ করব, তন্ত্রমতে 100% রেজাল্ট হবে, রেজাল্ট হবেই। কারণ একটু ঘষা মাজা দরকার। ভালো রেজাল্ট যদি চান একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, বসিরহাট থেকে দমদম। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার পাচ্ছেন হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং অতি অবশ্যই ব্যারাকপুর পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার। আসার আগে অতি অবশ্যই যোগাযোগ করছেন। আর যারা দূরের বন্ধু তারা একদম অনলাইন পরিষেবা নিতেই পারেন। বুকিং নাম্বার যেটা যাচ্ছে সেখানে একবার ফোন করে সিস্টেমটা জেনে নেবেন। এবং যারা আজকে ফোনে কথা বলতে পারলেন, সমস্যাগুলো জানলেন, শুধু জেনে বসে থাকলে কিন্তু হবে না। দেখতে দেখতে আবারও নতুন বছরে এসে যাব আমরা, তো সেই বছরটাকে কাজে লাগাতে হবে যাতে সমস্যা থেকে বেরোতে পারেন। আর তার জন্যই রয়েছেন আচার্যশ্রী দুলাল। রয়েছি আজকে আমরা রেমিডির পার্ট নিয়ে। একটা তো হলো রত্ন চেনার, এবার আরেকটা বিষয় দিদি ভাই, এই যে কথা বলছিলাম যে শোধনের ব্যাপারটা, শোধনের ব্যাপারটা একটু কথা বলবো। সেটা কি, এই যে অনেকে আছে লাল পলা ব্যবহার করছে, লাল পলা করুন আর গৌরী করুন, আমি ও বিষয়ে যাই, পলা ব্যবহার করছেন, শোধন করবার সময় কি করছেন, আপনার কোনো পুরোহিত মশাইকে দিয়ে নাম গোত্র মায়ের নাম দিয়ে শোধনটা করছেন, এবং পাড়ার কোনো মন্দিরে গিয়ে করছেন। এটা কিন্তু শোধন প্রক্রিয়ার একটা পার্ট। কেন কথাটা বলছি, শোধন করতে গেলে লিখে নিন, আমি অ্যাস্ট্রোলজার আচার্যশ্রী দুলাল বলছি, লিখে নিন। আমি লাল পলা যখন শোধন করব, তার প্রথম পার্ট হলো সেই লাল পলাটাকে চুনের জলে 8 ঘন্টা হোক আর 10 মিনিট হোক রাখতে হয়। আচ্ছা, লিখে রাখুন, পলা চুনের জলে রাখতে হবে। সেখান থেকে তুলে এনে গঙ্গা জলে গঙ্গা জল কাঁচা দুধে ধুয়ে নাও।
নিয়ে সেটা পঞ্চমৃতের মধ্যে রাখো। পঞ্চমৃত কি পুরোহিত মশাইরা জানেন, শর্করা, চিনি, ঘি, মধু দিয়ে যে তৈরি করা হয়, তার মধ্যে 10 মিনিট হোক আর আধ ঘন্টা হোক রাখো। সেখান থেকে তুলে এনে সেটা আবার গঙ্গা জলে কাঁচা দুধ দিয়ে ধোয়ার পর এইবার যে পুরোহিত মশাই যিনি কাজ করেন সেই যে কাঁসাকুশির মধ্যে রেখে সেই জায়গায় চলে এলো, সেখানে নাম, মায়ের নাম, গোত্র সহযোগে শোধন করা হয়। এই দুটো প্রসেস কিন্তু আগে করা হয় না, করে না। কিন্তু যারা আমাদের মধ্যে যারা সত্যিকারের রত্ন শোধন করতে জানেন তারা এটা করবেন। এবার সেখানে নাম গোত্র দিয়ে শোধনটা করলো, করার পর নিয়ে এসে সেখানে কিন্তু তারপর দুটো প্রক্রিয়া আছে, এটা অনেকে বলে না, অনেকে জানে না। কি? একটা হলো বীজ মন্ত্র প্রয়োগ। বীজ মন্ত্রটা কি? পলা কোন গ্রহের জন্য দিচ্ছি? মঙ্গল গ্রহের জন্য। তার একটি অধিদেবী আছে, অনেকে মা বগলাকে স্মরণ করে, অনেকে মা দক্ষিণা কালীকে স্মরণ করে, যে যেটা করছে করুক। সেই পলার পারপাসে মঙ্গলকে রিলেট করে সেই দেবীকে বীজমন্ত্র সহযোগে প্রয়োগ করতে হয়। অনেকে আবার মঙ্গল গ্রহের যে বীজমন্ত্র আছে সেটাও জপ করে। তাহলে এখানে 3টে পার্ট এলো, দেবী হিসেবে 2জন, অনেকে আছে মঙ্গল গ্রহের কিছু বীজমন্ত্র সেটা প্রয়োগ করে। সেখানে 108 বার হোক, 1008 বার হোক, ওই আসনে বসে করতে হয়। আপনি বলুন তো, আপনি যে পুরোহিতকে দিয়েছেন তিনি কি ওই 108 বার বা 1008 বার কি জপটা করছেন? একটু নিজেকে প্রশ্ন করুন তো। যখন আপনি শোধনটা দিচ্ছেন সেখানে বসে মঙ্গলের যে জপ অথবা তার অধিদেবী তার যে জপ 108 বা 1008 বার কি করছেন? না, করছেন না। দায়িত্ব নিয়ে বলছে করছেন না। এটা হলো বীজ মন্ত্র প্রয়োগ। এবং তারপরে আর একটা প্রয়োগ আছে, সেটা কি? প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠা কি? অনেকে বলে রত্ন মানে পাথরের মধ্যে কি আবার প্রাণ প্রতিষ্ঠা হয় নাকি? আমি বলি হ্যাঁ হয়। আর না হলে আপনি তো একটা রেল লাইন থেকে একটা গ্রানাইট পাথর নিয়ে এসে তো ব্যবহার করতে পারতেন, কাজ হতো না? কাজ তো হতোই না। প্রাণ প্রতিষ্ঠা দরকার আছে। আমি বলবো, কেন বলবো? আপনার বাড়িতে যখন কোনো পুজো করেন, সত্যনারায়ণ পুজো যখন করেন, যে পুরোহিত মশাইকে ডেকে আনেন, দেখবেন তিনি অনেক সময় সেই থলের মধ্যে তার ব্যাগের মধ্যে থেকে একটা পাথর বার করেন, নারায়ণ শিলা। সেটা একটা পাথর, যে কথাগুলো বলছি লিখে রাখুন। সেটা একটা পাথর। সেই পাথরটা নিয়ে তিনি কি করছেন? প্রাণ প্রতিষ্ঠা করছেন। প্রাণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত সেটা দেবতা হয় না। আমরা যখন দুর্গা পুজো করি, কালী পুজো করি, যে পুজো করি, ওই একটা মাটির প্রতিমা, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলে তারপর সেটি দেব বা দেবীতে পরিণত হয়। সেম পাথরের মধ্যে এরকম প্রাণ প্রতিষ্ঠার কিছু কানেকশন আছে, কিছু ক্রিয়া আছে, সেটা করতে হয়। করার পর আপনাকে যখন দেওয়া হবে সেই পাথরে কথা বলবে। তাহলে কি দাঁড়ালো পুরো সিস্টেমটা? প্রথম হলো রত্ন নির্বাচন। ওই রতি নেবো বা টাকা করবো এটা নয়, আপনার কোনটা প্রয়োজন সেটা সবার আগে দরকার, কোন রত্নটা আপনার জন্য। তারপর হলো শোধন ক্রিয়া, বীজমন্ত্র ক্রিয়া এবং প্রাণ প্রতিষ্ঠা। এবার অনেকেই মনে করতে পারেন আচার্য শ্রীদয়াল ওই লাল পলা বলেছে চুনের জলে, সুতরাং আমি ক্যাটসাইকেও চুনের জলে ভেজাবো। একদম নয়, প্রত্যেকটা আলাদা। ক্যাটসাই যখন করব তখন করব ত্রিফলার জলে। আচ্ছা, ত্রিফলা মানে হরতকি, বয়রা এবং আমলকি, এই 3টে মিলিয়ে হয় ত্রিফলা, তার জলে ওটা করতে হয়। ঠিক একই রকম ভাবে চন্দ্র, রবি, বুধ, বৃহস্পতি যে সমস্ত স্টোন আছে তাদেরকে ওইভাবে আলাদা আলাদা কিছু প্রক্রিয়া আছে। সবকিছু বলা যাবে না, কারণ এই মুহূর্তে অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, এবং শুধু জ্যোতিষ বন্ধুরা যেমন দেখছেন তারাও ফলো করতে পারেন, এবং সাধারণ মানুষ বাইরে থেকে কিনে নিয়ে এসে সেই এখন নিজেরাই শোধন করে নেবে। হিতে বিপরীত হবে তো, একদমই হিতে বিপরীত হয়, এতে আর কিচ্ছু নয়। সঠিকভাবে রেমেডি করুন, রেজাল্ট আপনি পাবেন। একদমই তাই, এবং তার জন্যই কিন্তু দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আচার্য শ্রী দুলাল রয়েছেন আপনাদের জন্য, একদম সরাসরি যোগাযোগ করুন ভালো থাকার জন্য। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।